জিকো জিকো করে কেন স্লোগান মাঠে দেওয়া হয়, সেটা হচ্ছে কোচ পার্সোনালি নেয়। কেন ক্যাবরেরা করা হয় না? যেই দলটা এখন মাঠে নামে সেই দলটা বিশ্বাস করে যে পৃথিবীর যে কোনো দলের বিপক্ষে তারা ছাড় দেবে না। ডেফিনেটলি বিশ্বাস করেন বাংলাদেশ ইন্ডিয়ার বিরুদ্ধে জিতবে, ইন্ডিয়াকে 3-4টা গোল বাংলাদেশ দিবে মিনিমাম। বাংলাদেশের ফুটবল এখন অনেক বদলে গেছে, ওই জায়গায় নাই। বাংলাদেশের ফুটবলে এখন প্রেসিং আছে, গতি আছে। বলা হয় সমিত সোম 27 ঘন্টা জার্নি করে আসছে, তারে আমি 90 মিনিট খেলাবো কিনা। আরে 27 ঘন্টা জার্নি তো করছে খেলার জন্য। জামাল, হামজা, ফাহমিদুল, সমিত সোম, হ্যাঁ, এই টাইপের ফুটবলারকে, একঝাক ফুটবলারকে, নট আ সিঙ্গেল ওয়ান, ডিল করার যোগ্যতা সম্পন্ন কোচ তিনি না। রেসাদ ভাই, 1-1 গোলে ড্র করলো বাংলাদেশ, এবং আপনিও কয়েকদিন ধরে ফুটবল নিয়ে কথাবার্তা বলছেন, মানুষ ভালোও বলছে, খারাপও বলছে, সবই আপনি দেখছেন, জিকোর ইন্টারভিউ করলেন। আসলে আমি এগুলো বাদ দিয়ে আসলে প্রশ্ন করি যে কেমন খেললো আসলে বাংলাদেশ? আর আপনি তো আরও অন্য টিমেরও খেলা দেখেছেন এবং ইন্টারন্যাশনাল অনেক টিমের খেলা মাঠে বসেও দেখেছেন, কী পরিবর্তন দেখবেন বাংলাদেশ টিমের মধ্যে? সবচেয়ে বড় পরিবর্তন, একটা সময় যখন বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফুটবল আমরা দেখতাম যে মাঠের একটা জায়গার মধ্যে সব জটলা, বাংলাদেশের ফুটবলাররা এবং প্রতিপক্ষের ফুটবলাররা ওইখানেই বলটা উপরে উঠে নিচে নামে উইকের মধ্যেই তারা ঘোরাঘুরি করে। এর মাঝখান থেকে কেউ যদি সুযোগ পায় ফাঁকা বল পেয়ে দিয়ে দেয় একটা কিক, বল চলে যায় হচ্ছে সীমানার বাইরে, মাঠের বাইরে। বাংলাদেশের ফুটবল এখন অনেক বদলে গেছে, ওই জায়গায় নাই। বাংলাদেশের ফুটবলে এখন প্রেসিং আছে, গতি আছে। বাংলাদেশের ফুটবলে হচ্ছে বিল্ড আপ আছে। বাংলাদেশের ফুটবলে ফিনিশিংয়ের অভাব ছিল, সেই জায়গাটা নিয়ে কাজ হচ্ছে। মিডফিল্ড জেনারেট করছে কিছু ফুটবলার। বাংলাদেশের টিমে আধুনিক চিন্তাভাবনা, আধুনিক ধ্যান ধারণা মনস্ক ফুটবলাররা আছে, ইপিএল খেলা ফুটবলাররা রয়েছে, এবং সবচেয়ে বড় ব্যাপার একটা জিতার তাগিদ রয়েছে। যেই দলটা এখন মাঠে নামে সেই দলটা বিশ্বাস করে যে পৃথিবীর যে কোনো দলের বিপক্ষে তারা ছাড় দেবে না। হোয়েভার দ্য টিম ইস, হোয়াট এভার দ্য টিম ইস, সেটা ফ্রান্স হতে পারে, আর্জেন্টিনা হতে পারে, ব্রাজিল হতে পারে। বাংলাদেশ দল হংকংয়ের সাথে যে ফুটবলটা খেলেছে আমরা অনেক হতাশ হয়েছি, কিন্তু খেয়াল করে দেখুন যে এই হংকং কিন্তু বাংলাদেশের থেকে প্রায় 50 র্যাঙ্কিং আগায়, অলমোস্ট 40 র্যাঙ্কিংস আগায়। সেই দলের এগেনস্টে আপনি প্রথম ম্যাচটা জিততে পারেননি, এটাই হচ্ছে সবচেয়ে বড় মিরাকেল ছিল। পরের ম্যাচটা আপনি জিতে যেতে পারতেন, ফাহমিদুলের যদি ওই গোলটা হয়ে যেত। সো বাংলাদেশ যে ফুটবলটা উপহার দিয়েছে, বাংলাদেশ যে অ্যাগ্রেসিভ ফুটবল খেলেছে, বাংলাদেশ নিজেদের ব্র্যান্ডকে যেভাবে বদলে ফেলেছে ফুটবলে, ইট শুড বি প্রেজেবল। এবং এটা আমার কাছে মনে হয় যে কেবল শুরু, সামনে অনেক অনেক দারুণ সময় অপেক্ষা করছে। সামনের মাসে আমি যদি ভুল না করে থাকি যে ইন্ডিয়ার সাথে আমরা একটা ম্যাচ আছে ন্যাশনাল স্টেডিয়ামে, এবং হামজাও বলেছেন যে আমরা ইনশাল্লাহ জিতবো ইন্ডিয়ার সাথে। এনভায়রনমেন্টটা কেমন থাকবে ওই দিন? মানে আমার এশিয়া কাপ কোয়ালিফাই করতে পারে না, বা এশিয়া কাপে যাওয়ার অবশ্যই বড় অর্জন, এবং গেলেও যাবো খুব বেশি ভালো করতাম তেমনটা না, বাট ম্যাচ বাই ম্যাচ যদি আমি চিন্তা করি ইন্ডিয়ার সাথে আমাদের অনেক বড় ম্যাচ। দ্যাট উইল বি, দ্য অ্যাটমসফিয়ার উইল বি ইলেকট্রিক। যেই অ্যাটমসফিয়ারটা হবে এটা অবিশ্বাস্য অ্যাটমসফিয়ার হবে। আই এম জাস্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য টিএসসি, আই এম জাস্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য আউটসাইড পার্ট অফ দ্য ন্যাশনাল স্টেডিয়াম। ভেতরে তো প্যাক থাকবেই, ভেতরে তো গর্জন উঠবেই, ইন্ডিয়া বাংলাদেশ, ওকে, বাট বাইরের সিচুয়েশনটা কিন্তু কোনো অর্থে কিন্তু হচ্ছে মানে ভেতরের থেকে হচ্ছে কম রোমাঞ্চকর থাকবে না। অ্যান্ড ডেফিনেটলি বিশ্বাস করেন বাংলাদেশ ইন্ডিয়ার বিরুদ্ধে জিতবে, ইন্ডিয়াকে 3-4টা গোল বাংলাদেশ দিবে মিনিমাম। বাংলাদেশের এই দলটার সেই অ্যাবিলিটি রয়েছে, জাস্ট ফিনিশিংটা যদি একটু কাজ করতে পারে, ক্যাবরেরা যদি হচ্ছে ক্যারাবেরা পরিকল্পনা না করে। এবং পুরো এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ যে অনেকগুলো ম্যাচ জিততে পারে নাই, পয়েন্ট হারাইছে, ইন্ডিয়ার সাথে জিততে পারতো, সিঙ্গাপুরের সাথে পয়েন্ট পেতে পারতো, এরকম অনেক আক্ষেপ রয়েছে, রাইট? বাংলাদেশ হংকংয়ের সাথে জিততে পারতো অ্যাটলিস্ট একটা ম্যাচ। সব আক্ষেপ দূর হয়ে যাবে, বিশ্বাস করেন। নভেম্বর উইন্ডোতে বাংলাদেশের হোম ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে যেটা খেলবে, বাংলাদেশ সেই ম্যাচে জিতবে, শিওর থাকেন। কাবরেরার কথা বলছেন, কাবরেরা থাকবে ওই পর্যন্ত? ড্র করছে, এখন তো ক্যাবরেরাকে রাখবে, বুঝছেন? মানে আপনি চিন্তা করে দেখেন যে এই বাছাই পর্বে খেলা সিঙ্গাপুর ইন্ডিয়া, যে দুইটা দলের নাম বললাম, তারা কিন্তু তাদের হেড কোচ চেঞ্জ করেছে, মিডল অফ দ্য টুর্নামেন্টে কিন্তু চেঞ্জ করেছে, ঠিক আছে? বাংলাদেশ হচ্ছে এই পথে হাঁটে নাই। বাংলাদেশের সিঙ্গাপুর ম্যাচের পরে কিন্তু উই হ্যাভ গট টাইম, সেটা আমরা কাজে লাগাই নাই। বলা হয় সমিত সোম 27 ঘন্টা জার্নি করে আসছে, তারে আমি 90 মিনিট খেলাবো কিনা। আরে 27 ঘন্টা জার্নি তো করছে খেলার জন্য, তাই না? 90 মিনিট খেলাইলেন না, 35 মিনিট খেলাবেন আপনি তারে। সো এরকম ধ্যান ধারণার কোচকে নিয়ে আপনি আসলে আগাতে পারবেন না, সত্যি কথা যেটা। এবং এই টাইপের কোচেস যারা হচ্ছে, জিকো যে ইন্টারভিউতে বললো যে জিকো জিকো করে কেন স্লোগান মাঠে দেওয়া হয়, সেটা হচ্ছে কোচ পার্সোনালি নেয়, কেন ক্যাবরেরা করা হয় না। তো এই চিন্তাভাবনা যারা করে এরা খুবই শিশু সুলভ মানসিকতা নিয়ে চলে। বাট ক্যাবরেরাকে রাখবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে লাস্ট ম্যাচে বাংলাদেশ যেহেতু হচ্ছে ড্র করেছে, একটা পয়েন্ট পেয়েছে, বাট ক্যাবরেরা থাকার যোগ্য না। ক্যাবরেরা ইজ নট আ টাইপ অফ কোচ যিনি হচ্ছে মানে সত্যি কথা বলতে বাঞ্চ অফ ক্রিকেটার লাইক জামাল, হামজা, ফাহমিদুল, সমিত সোম, হ্যাঁ, এই টাইপের ফুটবলারকে, একঝাক ফুটবলারকে, নট আ সিঙ্গেল ওয়ান, ডিল করার যোগ্যতা সম্পন্ন কোচ তিনি না। তিনি যখন বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন তখন কিন্তু এই ব্যাচটা ছিল না। সো ওই লেভেলেরই তিনি কোচ।
বাট এই ব্যাচটা যখন একটা দলের সাথে যোগ হয়েছে, আপনি পারতেন যে দে আর দ্য পার্ট অফ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম, আপনি এটা ভুলে যান। এই ফুটবলাররা পৃথিবীর যে কোনো ফুটবল দলের যদি অংশ হয়, সেখানকার সেই দলের পরিচালনার জন্য হেড কোচের দায়িত্ব কি ক্যাবরেরার মতো প্রোফাইলের কেউ থাকবে? নিশ্চয়ই আরও উপরের কেউ থাকবে। বাট বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই জায়গাটা কেন নির্ধারণ করতে পারতেছে না, আই হ্যাভ নো আইডিয়া। ভাই আপনি বলছিলেন ফাহমিদুলের কথা, দেন জায়ান, হামজা, সমিত, জামাল ভুঁইয়া, এদের থেকে মানে ওনাদের থেকে আসলে আমাদের স্থানীয় যারা ফুটবল, স্থানীয় বলতে যারা বাংলাদেশে বড় হয়েছেন, তাদের মধ্যে একটা পার্থক্য কিন্তু স্পষ্ট। ইভেন কালকে যখন একটা গোল হলো, রাকিব যখন গোলটা দিল, সবাই যখন সেলিব্রেশন করতে দৌড়াইছে, জামাল অন্যদিকে বল নিতে, কারণ জামাল জানতো যে আসলে যে জয়টা কতটা গুরুত্বপূর্ণ সেলিব্রেশন করার চাইতে। সো আপনার কি মনে হয় যে আমাদের যারা আরও এরকম বংশগত ফুটবলার আছেন, যাদের সম্ভাবনা আছে বাংলাদেশে হয়ে গেল, তাদের প্রতি জোর দেয় এবং তাদের নিয়ে আসা যত দ্রুত সম্ভব? না, অবশ্যই নিয়ে আসা, আবার একই সাথে আপনার লোকাল ফুটবলারদের মাইন্ডসেটটাও চেঞ্জ করতে হবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের ধরেন অভিবাসী ফুটবলার যারা খেলেন, তাদের সংখ্যা, কথার কথা আমি যদি ধরি 20, তাহলে বাংলাদেশে খেলেন তো আরও 100 জন। সো আপনার তো তাদেরকেও আপনি বিল্ড আপ করতে হবে একই সাথে, তাই না? আপনি যদি তাদেরকে বিল্ড আপ করতে পারেন, আপনার ক্লাব ফুটবলটা যদি আরও কম্পিটিটিভ হয়, আপনার ক্লাব ফুটবলের স্ট্রাইকিংয়ের জায়গাটায় যদি আপনি লোকালদের উপর নির্ভর করতে পারেন, ওই সাহসটা পান যে আপনাকে বিদেশ থেকে কাউকে নিয়ে আসা লাগবে, হ্যাঁ সেই গোল দিবে, সেই স্কোরার, তাহলেই কিন্তু বাংলাদেশ বদলে যাবে, তাই না? ইভেন হামজা চৌধুরীকে নিয়ে আপনি দেখেন যে হামজা চৌধুরী, তাকে যতটা নিচে নামিয়ে খেলা হয়, আমার তো মনে হয় তাকে আরও উপরে খেলার সুযোগ করে দেওয়া উচিত। সো ওই রিসোর্সটা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি নাই দেখে কিন্তু হামজাকে নিচেও খেলতে হয়, মাঝখানেও খেলতে হয়, উপরেও খেলতে হয়, টু ভেরি অনেস্ট। সো এই জায়গাগুলো চেঞ্জ আনতে হবে। বাইরে যারা রয়েছেন তারা তো ডেফিনেটলি বাংলাদেশের বিশাল অ্যাসেট, কারণ তারা ওই অ্যাটমসফিয়ার, ওই কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা পান। কিন্তু বাংলাদেশে যারা রয়েছে তাদেরকেও কিন্তু ওভাবে গ্রো আপ করতে হবে, প্রফেশনালি গ্রো আপ করতে হবে। আপনি বাইরের উপর ডিপেন্ড করে খুব বেশি দিন চলতে পারবেন না। আর আপনার স্ট্রাকচার যদি দাঁড় হয়ে যায়, তখন দেখবেন যে বাইরে যে ফুটবলাররা আমাদের রয়েছেন, অভিবাসী ফুটবলার, ট্যালেন্টেড ফুটবলার, তারাও আপনার লিগে এসে খেলছেন। তখন কিন্তু আপনার বোঝাপড়, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা আরও বেটার হবে। যে আপনি এসে, ওই যে বলা হয় যে 27 ঘন্টা জার্নি করে এসছে, একটা সেশন প্র্যাকটিস করছে সমিত সোমকে, এই কারণে 35 মিনিট খেলাইছি, তখন এই আক্ষেপের জায়গা থাকবে না, তাই না? থ্যাংক ইউ।